আজকে তোমাদের ক্লাস 8-এর মাছ চাষ এই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। একজন আমাকে বলেছো যে স্যার এটা একটু আমি শুনতে চাই আরেকবার, তাই এটা পড়িয়েছি আরেকবার বলছি। এই মাছ চাষ এর কথা এলে দুটো কথা আসে, একটা হচ্ছে ফিশারিজ আর একটা হচ্ছে পিসিকালচার। এই ফিশারিজ কথার অর্থ হচ্ছে মাছ এবং জলজ অন্যান্য প্রাণীর চাষ। যেমন জলজ প্রাণীর মধ্যে কি আছে, চিংড়ি হতে পারে, সেটা কাঁকড়া হতে পারে, শামুক হতে পারে, ঝিনুক হতে পারে, গেড়ি গুগলি, অনেক কিছুই হতে পারে। মাছ এবং অন্যান্য আরো জলজ প্রাণীর চাষকে বলে ফিশারিজ। আর এছাড়া আর একটা কথা আছে, তার নাম হচ্ছে পিসিকালচার। এই পিসিকালচার মানে শুধুমাত্র মৎস্য চাষ, শুধুমাত্র মৎস্য চাষকে বলে পিসিকালচার। এবার এই পিসিকালচার বা মৎস্য চাষের আমরা বিভিন্ন টাইপ দেখব। এবার মাছ চাষ মানে কি শুধুই মাছ চাষ, না অনেক সময় মৎস্য সংগ্রহকেও মাছ চাষের মধ্যে ফেলা হয়। তার মানে আমরা মৎস্য সংগ্রহ ভিত্তিক চাষ করতে পারি। সংগ্রহ ভিত্তিক চাষ মানে আমি একটা ট্রলার নিয়ে সমুদ্রে গেলাম, সেখান থেকে মাছ ধরে নিয়ে চলে এলাম, তাহলে এটা সংগ্রহ ভিত্তিক। আবার পালন ভিত্তিক হতে পারে। পালন ভিত্তিক হতে পারে মানে মাছকে আমি একটা পুকুরে ছাড়লাম, তারপরে তাকে খাবার দাবার দিচ্ছি, তার রোগ হলে আমি ট্রিটমেন্ট করছি, তারপরে মাছটা আস্তে আস্তে ছোট থেকে বড় হলো, তারপর আমি বাজারজাতকরণ করলাম এবং সেখান থেকে অর্থ উপার্জন করলাম। তাহলে মাছ চাষের দুটো অংশ হতে পারে, দুই রকম পার্সপেক্টিভ হতে পারে। একটা হচ্ছে সংগ্রহ ভিত্তিক মাছ চাষ, একটা হচ্ছে পালন ভিত্তিক মাছ চাষ। হয়েছে? এবার মাছ চাষের ক্ষেত্রে আমি কি মাছ চাষ করব? আমাদের বইয়ে ক্লাস 8-এ কার্প জাতীয় মাছ নিয়ে আলোচনা করা হয়েছে। এই কার্প জাতীয় মাছ কাকে বলে প্রথম এটা জানতে হবে। কার্প হচ্ছে সেই মাছ যে মাছের মধ্যে ত্রিকোণাকৃতি মাথা দেখা যায়। ত্রিকোণাকৃতি মাথা দেখা যায়। তাহলে কার্পের কি কি বৈশিষ্ট্য সেটা আমরা লিখব। কার্পের কি কি বৈশিষ্ট্য সেটা আমরা লিখব। কার্প মাছের 1 নাম্বার লিখছি, ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না। ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, বা ত্রিকোণাকৃতি মাথা আঁশবিহীন। আঁশবিহীন ত্রিকোণাকৃতি মাথা থাকে। 2 নাম্বার লিখতে পারি যে অতিরিক্ত শ্বাসযন্ত্র, যেটা কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, ল্যাটা মাছ, এইসব মাছে যে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায়, যার ফলে মাছগুলো জল ছাড়াও অনেকক্ষণ বেঁচে থাকে, সেই রকম অতিরিক্ত শ্বাসযন্ত্র কিন্তু এই মাছে দেখা যায় না। অতিরিক্ত শ্বাসযন্ত্র আর চোয়ালে দাঁত, দাঁত এটা কিন্তু দেখা যায় না। কি দেখা যায় তাহলে? এর কিন্তু পটকা থাকে, মাছের মধ্যে পটকা থাকে, যে পটকা ওকে জলে ওঠানামা করতে সাহায্য করে। দেখবে মাছ কাটলে দেখবে এই রকম ধরনের একটা স্ট্রাকচার তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে মাছের পেটের মধ্যে রয়েছে। মাছের পেটের মধ্যে এই রকম ধরনের একটা স্ট্রাকচার কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে রুই কাতলা মাছ কাটলে। তাহলে এই রুই কাতলা মাছ হলো কার্প জাতীয় মাছ, যে মাছের মধ্যে কি থাকে? পটকা থাকে, অতিরিক্ত শ্বাসযন্ত্র বা চোয়ালে দাঁত থাকে না, ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না। হলো, এটা হচ্ছে কার্প জাতীয় মাছের বৈশিষ্ট্য। এবার কার্প জাতীয় মাছ আবার কত ধরনের হয়, সেগুলোকে মাছ কি কি ধরনের হয় সেটা আগে চিনে নিই। মাছ কি কি ধরনের হয় সেটা আগে চিনে নিই। তাহলে এই কার্প জাতীয় মাছ আবার কয়েকটা ধরনের হতে পারে। কার্প একটা হতে পারে সেটা আমাদের দেশীয় কার্প, আর হতে পারে বহিরাগত কার্প। যদি দেশীয় কার্পের কথায় আসি, দেশীয় কার্প মানে ভারতীয় উপমহাদেশেই সেই কার্পটা বেড়ে উঠেছে বা এখানেই তার আদি নিবাস। তাই এই দেশীয় কার্প, পেন আবার লিখছে না রে, এই দেশীয় কার্প আবার 2 রকম হতে পারে। একটা হচ্ছে মেজর কার্প আর আরেকটা হচ্ছে মাইনর কার্প। এখানটা আবার চকচক করবে।
একটা হচ্ছে মেজর কার্প আর একটা হচ্ছে মাইনর কার্প। মেজর কার্প মানে হলো সেই মাছ যে মাছের একটু সাইজটা বড়। মেজর কথাটাই মানে বড়, একটু সাইজটা বড়। সাইজটা বড়, তাছাড়া আর কি বৈশিষ্ট্য দেখা যাবে না, তা এরা বদ্ধ জলে ডিম পারবে না। এরা বদ্ধ জলে ডিম পারবে না। বদ্ধ জল কিরকম? নদী, নদী বদ্ধ জল? নদী বদ্ধ জল নয় স্যার, ভুল বলে দিয়েছে। বদ্ধ জল কি হবে? পুকুর, ডোবা, ছোট হ্রদ, এগুলো সব বদ্ধ জল। তাহলে আর মাইনর কার্প কি? বদ্ধ জলে ডিম পারবে। তাহলে মেজর কার্পের মধ্যে আমরা উদাহরণ লিখতে পারি রুই, কাতলা। আর মাইনর কার্পের মধ্যে লিখতে পারি পুঁটি। পুঁটি মাছ দেখেছো তো? কি গো আমার পুঁটি ছানারা, পুঁটি মাছ দেখেছো? তা এই পুঁটি মাছ কিন্তু মাইনর কার্প। মাইনর কার্প বদ্ধ জলে ডিম পারবে। এটা পুকুরের মধ্যেই পুঁটি মাছের বাচ্চা হতে পারে, কিন্তু রুই মাছের বাচ্চা পুকুরে সহজে হবে না বা প্রাকৃতিক পদ্ধতিতে হবে না। তার জন্য গঙ্গা নদীই লাগবে। গঙ্গা নদীতে প্রাকৃতিক পদ্ধতিতে রুই মাছ বাচ্চা পারতে পারে বা ডিম ছাড়তে পারে, কিন্তু পুকুরে কিন্তু স্বাভাবিকভাবে ছাড়বে না। তোমাকে কিছু ইনডিউস করতে হবে তবে ছাড়বে, সে গল্পে আসছি। তাহলে দেশীয় কার্প দু ধরনের, মেজর কার্প, মাইনর কার্প। মেজর কার্পের উদাহরণ হচ্ছে রুই, কাতলা, আর মাইনর কার্প হচ্ছে পুঁটি। আচ্ছা, এবার দেশীয় হলো, তাহলে বিদেশি কার্প নিশ্চয়ই থাকবে। দেশীয় যখন লিখলাম, তাহলে স্যারটা বানানগুলো করে বলতে। তাহলে বিদেশি কার্প মানে বাইরে থেকে এই কার্প আমাদের দেশে এসেছে। এরকম কার্পের উদাহরণ হবে আমাদের কি? সিলভার কার্প, সিলভার কার্প, গাস কার্প, হ্যাঁ সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প, সাইপ্রিনাস কার্প, ব্রিগ হেড কার্প, এই সব হবে বিদেশি কার্প। হয়েছে? মুখে বলে দিলাম, লিখে নাও। আর লিখছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাহলে কার্প হচ্ছে দেশীয় কার্প, মেজর কার্প, মাইনর কার্প, এদের উদাহরণ করতে হবে এখান থেকে। এতটা করলে আচ্ছা, মুছি, কিছুই লিখিনি, সব বইয়ে লেখা আছে, শুধু শোনো আমার কথাটা, তাহলেই হবে। আচ্ছা, এবার মাছটাকে কিভাবে চাষ করব? মাছের আমরা বুঝে নিলাম যে কার্প এইগুলো হয়, এগুলো হয়। আর ব্যবসায়িক ভিত্তিতে বেশি গুরুত্বপূর্ণ মেজর কার্প আর মাইনর কার্প কম গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আজকের দিনে খুব একটা এক্সিস্ট করে না, বুঝেছো? সেই জন্য এই পয়েন্টটা আমি স্কিপ করে গেলাম। এবার মাছ চাষ বা মাছ পালনের ক্ষেত্রে কার্প জাতীয় মাছ কি বলেছি, মেজর যে কার্পগুলো সেগুলো আমার বদ্ধ জলে ডিম পারছে না। তাহলে বদ্ধ জলে যদি ডিম না পারে, তাকে আমাদের জোর করে ডিম পাড়াতে হবে, মানে তবেই চাষির প্রফিট হবে। নাহলে চাষি কি আমাদের নদীতে গিয়ে বসে থাকবে, কখন ডিম পাড়বে সেই ডিম নিয়ে আসবো, এনে পুকুরে ছাড়বো? সেটা তো হয় না। তাহলে বদ্ধ জলেই তাকে ডিম পাড়ার জন্য ইনডিউস করতে হবে, তাকে ডিম পাড়ার জন্য অনুপ্রাণিত করতে হবে। সবকিছুই তো কারো না কারো অনুপ্রেরণায় হয় না, তাই তোমাদেরকেও কিন্তু ডিম পাড়ানোর জন্য মাছকে অনুপ্রাণিত করতে হবে। তাই এই অনুপ্রাণিতটা কিভাবে করবে? পিটুইটারি বলে একটা গ্রন্থি আছে। প্রাণীদের ক্ষেত্রে এই পিটুইটারি গ্রন্থিকে বলে প্রভু গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিকে বলে প্রভু গ্রন্থি। কারণ কি? এই গ্রন্থির কথায় সমস্ত দেহে যত গ্রন্থি আছে তারা চলাফেরা করে। এই এ যদি বলে যে ডান দিকে ফের, ওরা ডান দিকে ফেরে। এ যদি বলে বাঁ দিকে মোড়, ওরা বাঁ দিকে মোড়ে। তা এই গ্রন্থির কথায় সবাই ওঠাফেরা করে। গ্রন্থি জিনিসটা আবার কি? গ্রন্থি হচ্ছে অনেকগুলো কোষের সমষ্টি যারা কিছু রস নিঃসৃত করে, তাকে বলে গ্রন্থি। তাহলে এই পিটুইটারি গ্রন্থি মাছের মাথায় থাকে, মানুষের মাথাতেও আছে, মাছের মাথায় থাকে। এই মাছের মাথা থেকে এই পিটুইটারি গ্রন্থিকে প্রথমে বের করতে হবে আমাকে, মরা মাছের মাথা থেকে। জ্যান্ত মাছ যেগুলোকে আমরা ডিম পাড়ানোর জন্য রাখবো, তার মাথা থেকে বের করে নিলে সে মরে যাবে। মরা মাছের মাথা থেকে আমাকে পিটুইটারিকে আইসোলেট করতে হবে, খুঁজে বের করতে হবে। করে নিয়ে এবার কি করব? এটাকে ভালো করে থ্যাঁতলাবো একটা জায়গায়। এবার সেই যে নির্যাসটা, সেই নির্যাসটা ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে স্ত্রী মাছ এবং পুরুষ মাছকে ইনজেক্ট করা হবে। কোথায় করা হবে? পৃষ্ঠ পাখনার পিছনে বা কানকোর পাশেও করা হয় অনেক সময়, ঠিক আছে?
পৃষ্ঠভাগনার নিচে বা কানকোর পাশে স্পার্শরেখায় অনেক জায়গায় অনেকগুলো লোকেশন আছে, সেই সব জায়গায় ইনজেক্ট করা হয়। তাই পিটুইটারি ইনজেক্ট করলে, এখনকার যুগে যদিও আবার আর্টিফিশিয়াল বিভিন্ন হরমোন এসে গেছে, হ্যাঁ আর্টিফিশিয়াল বিভিন্ন হরমোন এসে গেছে, সব এফএসএইচ হরমোন মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোন, যে হরমোনের প্রভাবে কিন্তু মাছ ডিম দেয়। যাই হোক, তা তোমাদের বইয়ে যেটুকু লিখেছে সেটুকুই বলি। এই পিটুইটারি হরমোনের প্রভাবে স্ত্রী মাছ আর পুরুষ মাছ, স্ত্রী মাছ ডিম দেবে আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করবে। তাহলে ডিম আর শুক্রাণুর মিলনে তৈরি হবে কে? জাইগোট বা ভ্রূণ তৈরি হবে। এই ভ্রূণটাকে আমরা বলছি ডিম পোনা। আর যে পদ্ধতিতে ডিম পোনা তৈরি হচ্ছে, মানে ডিম্বাণু আর শুক্রাণুর মিলন হচ্ছে, এই ডিম্বাণু শুক্রাণুর মিলনকে বলে নিষেক। এই পদ্ধতিকে বলে নিষেক। ডিম্বাণু আর শুক্রাণুর মিলনকে বলে নিষেক। ডিম্বাণু কি? মুরগিও যেমন ডিম পাড়ে, মাছও ডিম পাড়ে। সেই ডিমের সঙ্গে শুক্রাণু, পুরুষের শরীর থেকে একটা সাদা তরল পদার্থ বের হয়, যেটা এই ডিম্বাণুর সঙ্গে মিলন হলে তবেই কিন্তু ভ্রূণ তৈরি হবে, নচেত হবে না। ডিম্বাণু এমনি পড়ে থাকলে সেটা কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাবে, তাতে কিন্তু মাছের বাচ্চা কোনো মতেই জন্মাবে না। পুরুষ স্ত্রী দুটো মাছই লাগবে, তবেই কিন্তু ভ্রূণ তৈরি হবে, মানে ডিম পোনা তৈরি হবে। বুঝেছো? তা মোটামুটি দুটো পুরুষ মাছের সঙ্গে দুটো মেল মাছের সঙ্গে একটা ফিমেল মাছ রাখা হয়। তোমাদের বইয়ে এই তথ্যটা দিয়েছে। অথবা চাষিরা যেটা করে, চাষিরা করে কি, যে 3টে মেল মাছ নেয়, তার সঙ্গে দুটো ফিমেল মাছ নেয়, এইটা মেনটেন করে। এটা করে তাদের ডিম্বাণু আর শুক্রাণু এক জায়গায় করে, তারপরে সেখান থেকে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটাই ডিম পোনা। এই ডিম পোনা মাছটাকে এবার ওরা যে পুকুরটায় চালান করে, সেই পুকুরটার নাম হচ্ছে আঁতুর পুকুর। এবার আঁতুর পুকুরে কি হবে, এই ডিম পোনা থেকে তৈরি হবে ধানি পোনা। ডিম পোনা একদম ছোট, এই যে পেনের ডগটা যেটুকু সেটুকু, এই রকম সাইজের ডিম পোনা হয়। আর ধানি পোনা মানে হচ্ছে 1 গাঁট সাইজের। এই 1 গাঁট সাইজের মাছ হচ্ছে ধানি পোনা। হলো? তাহলে আঁতুর পুকুরে উৎপাদিত মাছ হচ্ছে ধানি পোনা। এটা আমি তোমাদের ফরমেটিভে দিয়েছিলাম কোশ্চেনটা, যে আঁতুর পুকুরে উৎপাদিত হয় কোন মাছ, তোমরা সবাই ডিম পোনা লিখে দিলে। আঁতুর পুকুরে ছাড়া হয় ডিম পোনা, কিন্তু উৎপাদিত মাছের নাম হচ্ছে ধানি পোনা। এবার এই যে ধানি পোনাকে, এবার ধানি পোনা থেকে আমার চারা পোনা তৈরি করতে হবে। তাহলে ধানি পোনা থেকে চারা পোনা তৈরি করব, যেখানে চারা পোনা তৈরি করব, সেই পুকুরের নাম হচ্ছে পালন পুকুর। তাহলে পালন পুকুরের মধ্যে আমরা কি করব, ধানি পোনা ছাড়বো, 1 গাঁট সাইজের মাছ ছাড়বো, সেখান থেকে 1 আঙুল সাইজ, ফিঙ্গারলিং সাইজের মাছ পাবো, যার নাম হচ্ছে চারা পোনা। এইরকম সাইজের হবে, ঠিক আছে? 4-6 ইঞ্চি সাইজের, 4-6 ইঞ্চি হচ্ছে চারা পোনা। এই চারা পোনা থেকে আবার আমাদের তৈরি হবে কি মাছ? পূর্ণাঙ্গ মাছ। যে মাছটা বাজারজাত করা যাবে। একটা রুই মাছের এরকম আঙুলের সাইজের বাচ্চা কেউ কিনবে না। তাহলে সেটাকে আমাকে পূর্ণাঙ্গ মাছ তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ মাছ তৈরি করলে 1 কেজি, অন্তত 600, 700, 800, 1 কেজি সাইজ করলে তবে সেটা বাজারে বিক্রি হবে, লোকজন কিনে খাবে। তাহলে এই পূর্ণাঙ্গ মাছ তৈরি হয় কোন পুকুরে? সঞ্চয়ী পুকুরে। এটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস, সেই জন্য এই মাছটাকে সঞ্চয় করা হয়, সেই জন্য নাম হয়েছে সঞ্চয়ী পুকুর। 6 মাস থেকে 1 বছর লেগে যায় পূর্ণাঙ্গ মাছ তৈরি হতে, বুঝেছো? যেখানে ডিম পোনা থেকে ধানি পোনা বা চারা পোনা খুব অল্প দিনই হয়ে যায়। চারা পোনা পর্যন্ত তৈরি হতে মাস খানেকের মধ্যেই চারা পোনা রেডি হয়ে যায়, বা মাস 2-3-এর মধ্যে, ঠিক আছে? সেই জায়গায় সঞ্চয়ী পুকুরে পূর্ণাঙ্গ মাছ হতে চারা পোনা ছাড়লে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত লেগে যায়, যত্নের উপর ভিত্তি করে, বুঝেছো? তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার
তোমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে। এতটা হয়েছে সবার, লিখে নাও। আমি মুছি কিবার। মাছ চাষ তো বুঝলাম যে এই মাছ হয় স্যার, ডিম পোনা হবে, ধানি পোনা হবে, চারা পোনা হবে, আমি চারা পোনা ছাড়বো। আচ্ছা স্যার, সব মাছই কি রুই মাছ ছেড়ে দেবো একটা পুকুরে? একটা পুকুরে শুধু রুই মাছ ছাড়বো, আর একটা পুকুরে কাতলা মাছ ছাড়বো, আর একটা পুকুরে মৃগেল মাছ ছাড়বো, একটা সিলভার কার্প ছাড়বো, এরকম চাষ করব? না কিভাবে চাষ করব, কটা কি মাছ ছাড়বো সেটা স্যার বলে দিন। সেইটা বলতে গেলে আমাকে জানতে হবে যে পুকুরে কোন মাছ কোন লেয়ার থেকে খাবার সংগ্রহ করে। যদি আমি পুকুরকে তিনটে লেয়ারে ভাগ করি, তাহলে এই তিনটে লেয়ার, একদম উপরের লেয়ার, মাঝের লেয়ার আর নিচের লেয়ার, এই পুকুরের তিনটে লেয়ারে তিন ধরনের মাছ ভালো থাকে, মানে তারা ওই অংশ থেকে খাওয়া দাওয়া করে। পুকুরের সবচেয়ে উপরের লেয়ারে থাকে কাতলা, মাঝের লেয়ারে থাকে রুই, আর নিচে থাকে আমাদের মৃগেল। এই তিন ধরনের মাছ, কাতলা থাকে সবচেয়ে উপরে, রুই মাঝে, মৃগেল নিচে। এবার কাতলা কি স্যার তাহলে নিচে যায় না? না, মৃগেল কোনো সময় উপরে ওঠে না, সবাই উপর নিচে করে, কিন্তু খাবার গ্রহণের সময় কাতলা সব সময় কিন্তু টপ ফিডার, মানে জলের উপরের ভাসমান খাদ্য গ্রহণ করে। অপরদিকে রুই মাঝখানের স্তর থেকে খাদ্য গ্রহণ করে, বা মৃগেল নিচের স্তর থেকে খাদ্য গ্রহণ করে। তাদের যদি ঠোঁট দেখো তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। আমার রুইয়ের ঠোঁটের কিন্তু দুটো ঠোঁটের আগাগুলো সমান রুই। আবার যদি কাতলার ক্ষেত্রে দেখো, কাতলার উপরের ঠোঁটটা ছোট, নিচের ঠোঁট বড়। আবার যদি তোমরা মৃগেলের কথা দেখো, মৃগেলের উপরের ঠোঁট বড়, নিচের ঠোঁট ছোট। ঠিক আছে, এই তিন ধরনের মাছের আকৃতিগত বা মরফোলজিক্যাল চেঞ্জই আলাদা আলাদা। ঠিক আছে, সেই জন্য এরা, তাহলে এই তিন ধরনের মাছ একসঙ্গে চাষ করাকে বলে মিশ্র মাছ চাষ। তাহলে মিশ্র মাছ চাষ কেন করবো আমরা বুঝতে পেরেছি। কারণ যদি শুধু কাতলা ছাড়ি, তাহলে সে উপরের লেয়ারের খাদ্যই বেশি খাবে, মাঝের বা নিচের লেয়ারের খাবার খেতে পারবে না। তাহলে এই জায়গায় যে খাবারগুলো উৎপন্ন হবে সেটা ওয়েস্টেজ হবে। কিন্তু যদি তিন ধরনের মাছ ছাড়ি, তাহলে তিনটে মাছ তিনটে লেয়ার থেকেই খাদ্য গ্রহণ করে। আবার এই তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বিদেশি কার্পও একসঙ্গে চাষ করা যায়। এই কাতলার সঙ্গে উপরে যদি সিলভার কার্প দেওয়া হয়, তাহলে এই সিলভার কার্প কি করে না, জলের সবচেয়ে ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকে খেয়ে নেয়। কাতলাও তো ফাইটোপ্ল্যাঙ্কটন খায়, হ্যাঁ, ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে একটা উদ্ভিদ কণা কাতলাও খায়। কিন্তু কাতলা বড় হাঁপ, তার ফলে সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন গুলোকেও খেতে পারে না, খুব ছোট ফাইটোপ্ল্যাঙ্কটনকেও কিন্তু খেতে পারে না। অপরদিকে যদি সিলভার কার্পের কথা আমি দেখি, সিলভার কার্প কিন্তু এর থেকে আরো ভালো খায় এবং একটু ডিফারেন্ট খাবার দাবার খায়। ওপর লেয়ারই খায় কিন্তু একটু ডিফারেন্ট খাবার দাবারের ওপর ভিত্তি করে এর বাঁচে। মাঝের লেয়ারে রুইয়ের সঙ্গে আমরা গ্রাস কার্প দিতে পারি। এই গ্রাস কার্প অনেকে গ্লাস কার্প বলে, কথাটা কিন্তু গ্লাস নয়, কথাটা গ্রাস, মানে ঘেঁষো রুই। এরা মূলত শাকাহারী, ঘাস পাতা খায়, সেই জন্য এর নাম হচ্ছে ঘেঁষো রুই বা গ্রাস কার্প। এরপরে মৃগেলের সঙ্গে আমরা সাইপ্রিনাস কার্প বা কমন কার্প বা আমেরিকান রুই এই মাছটা দিতে পারি। সাইপ্রিনাস কার্প বা কমন কার্প বা আমেরিকান রুই, এই তিন নামে একটা মাছকেই ডাকা হয়। এই তিন নামের যে মাছটা, তার দেখবে পেটটা মোটা, পুরুষ মাছ এবং স্ত্রী মাছের দুজনেরই পেটটা মোটা, যেন মনে হবে ডিম দেবে, কিন্তু পেট কেটে দেখা যাবে ডিম নেই, ঠকে যাবে। তা এই কমন কার্প বা আমেরিকান রুই এ কিন্তু একদম নিচের লেয়ারে থাকে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে। তাহলে এই যে তিন ধরনের দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বিদেশি কার্পের চাষ, একে বলে নিবিড় মিশ্র মাছ চাষ।
বোঝা গেল নিবিড় মিশ্র মাছ চাষ। এছাড়া তোমাদের তারপরে আর একটু অংশ আছে, সেই জায়গায় লেখা আছে ময়লা জলে মাছ চাষ। ময়লা জলে মাছ চাষ কি? যে কোনো ময়লা জলে মাছ ছেড়ে দিলে হয়ে যাবে? তা হবে না। ময়লা জলে মাছ চাষ মানে যে জলে অর্গ্যানিক ওয়েস্ট অনেক বেশি আছে, জৈব পদার্থ অনেক বেশি, ফসফেট জাতীয় পদার্থ বা নাইট্রোজেন জাতীয় পদার্থ অনেক বেশি থাকার ফলে কি হয় না, সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম হয়। ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ কণা খুব বেড়ে যায়, তার ফলে সেখানে প্রাণী কণাও ধীরে ধীরে বাড়ে এবং এই জায়গায় মাছের উপযুক্ত খাদ্য তৈরি হয়ে যায়। সেই জল খানিকটা পরিশোধিত করে সেখানে যদি আমরা মাছ ছাড়ি, সেই মাছ কিন্তু দ্রুত বেড়ে ওঠে বাইরের কোনো খাবার ছাড়াই। তাহলে এই ধরনের মাছ চাষকে বলে ময়লা জলে মাছ চাষ। এমন নয় যে ময়লা জল বাইরে থেকে হঠাৎ করে ঢুকিয়ে দিলাম, তাহলে কিন্তু মাছ মারা যাবে। এই পাটপচা জল এখন যদি কোনো পুকুরে ঢুকে যায়, সব মাছ রাতারাতি একদম ভেসে উঠবে, মারা যাবে। তা ময়লা জলে মাছ চাষ এমন নয় যে ময়লা জল আছে মাছ ছেড়ে দিলাম, আগে দেখতে হবে সয়েল, এই জলের প্যারামিটারগুলো কিন্তু দেখতে হবে, তার পিএইচ কত আছে, তার লবণতা কত আছে, জলটা ঠিক আছে কিনা, কোনো টক্সিসিটি বা বিষাক্ততা আছে কিনা, সেগুলো কিন্তু বিচার করে তারপরে ময়লা জলে মাছ চাষ করা যাবে। ঠিক আছে, এই পর্যন্তই, আর কিছু খুব একটা নেই, বুঝলে? এই পর্যন্তই তোমরা লিখে নেবে এবং যদি কোনো জায়গাটা বুঝতে না পারো আমাকে জানাবে। কোনো জায়গা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কিন্তু জানাবে।